আমদানির চাল বাজারে এলেও কমেনি দাম। মিল মালিকদের অতি মুনাফার প্রবণতা কমাতে মূল্য কমিশনের তাগিদ। বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেলই চালাতে হবে নিশ্চিত করতে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দেশে জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনকারীর সংখ্যা 1 কোটির বেশি। জন্ম মৃত্যু নিবন্ধনে দুর্বলতাকে দায়। শুভ মহালয়া আজ। মন্ত্র ও গান আলোচনায় শুরু দেবীপক্ষের ক্ষণ গণনা। দুর্গোৎসব শুরু 11 অক্টোবর। বিসিবি নির্বাচনের ভোট আজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 7 পরিচালক, বাকি 16 পদে প্রার্থী 29 জন। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। আমদানি চাল বাজারে আসলেও দাম কমেনি, বরং বিক্রি হচ্ছে বাড়তি দামে। তারপরও খাদ্যমন্ত্রীর দাবি, এখনও সহনীয় পর্যায়ে রয়েছে চালের দাম। মিল মালিকদের অতি মুনাফার প্রবণতা কমাতে মূল্য কমিশন গঠনের তাগিদ তার। তবে আলাদা কমিশন নয়, সরকারি বিপণন বিভাগকে শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের। চলতি বছর দেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। সরকারি গুদামে মজুতও যথেষ্ট। এরপরও যাতে দাম নিয়ন্ত্রণে থাকে, এজন্য 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। বাজারেও পাওয়া যাচ্ছে বিদেশি চাল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই। টিসিবি বলছে গত এক সপ্তাহে সরু চালের দাম বেড়েছে 1.67%। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 থেকে 62 টাকায়, নাজির সাইল 62 থেকে 70 টাকা। এ অবস্থায় দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা। সাধারণ মানুষের জিম্মি হয়ে গেছে, কিছু কতিপয় লোকের কারণে আমরা আজকে জিম্মি। মিলেরা তাদের মেলে নিয়ে তাদের মোরগে এই বাইরের চালটা বইরা তারা বাজারজাত করে তাদের দামে। এই জন্য মিলারদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। খাদ্যমন্ত্রীর যুক্তি, অন্য নিত্যপণ্যের তুলনায় চালের দাম কম বেড়েছে। বাজার স্বাভাবিক রাখতে মিলারদের আন্তরিক হতে বললেন মন্ত্রী। আপনারা ভালো করে যাচাই করে দেখেন, বাজারে দাম অনেক কম। খুচরা বিক্রেতা নেওয়ার পরে সে 5 টাকার নিচে কোনো কেজিতে লাভ করতেই চায়, এই প্রবণতাটা খুব বেশি। একটা মূল্য কমিশন না থাকলে এটা লাগাম টানে ধরে, আর তথ্য বিভ্রাট তো আছেই। তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আলাদা মূল্য কমিশন নয়, সরকারি সংস্থাগুলোকেই বাজার নিয়ন্ত্রণে আরও দক্ষ হতে হবে। আমদানির সুযোগ মিল মালিকদের না দিয়ে আমদানিকারকদের দেওয়ার পরামর্শ তাদের। মার্কেটিং ডিপার্টমেন্টকে আসলে শক্তিশালী করতে হবে। সেইটি কিন্তু খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তাদের নেই, এবং সারা বাংলাদেশ জুড়ে তাদের কিন্তু সক্ষমতা নেই। আমার মনে হয় প্রথমে এদের সক্ষমতা বাড়িয়ে দেখা দরকার, যে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান রয়েছে, এর মাধ্যমে এটা আরও কিছু সফলতা অর্জন করা যায় কিনা। একটা কমিশন করলে, কমিশন জোর করে কিন্তু দেশে চাপিয়ে দিয়ে এই বাজার মূল্য আসলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে সরকারি গুদামে এখন চালের মজুত রয়েছে 14,90,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড সম্প্রচার নিশ্চিতে আজ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেএসির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয় বিজেএসি। ক্লিন ফিড না থাকায় 1 অক্টোবর থেকে বন্ধ আছে বেশিরভাগ বিদেশি চ্যানেল সম্প্রচার। দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে এ নিয়ে সাক্ষাৎ করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিরা। এ সিদ্ধান্তে গণমাধ্যম আরও বিকশিত হবে, পাশাপাশি এ খাতের অস্থিরতা দূর হবে বলেও মনে করে বিজেসি। সংগঠনের নেতারা বলছেন, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ এবং ফেসবুক, গুগল থেকেও আয়ের সুযোগ রয়েছে। এই সরকারের এই সিদ্ধান্তের পক্ষে আপনাদের সঙ্গে আমরা আছি। রিকোয়েস্ট করছি যে গণমাধ্যম কর্মী আইনটা অবিলম্বে যাতে পাশ হয়, সেই ব্যাপারে আপনার যে ভূমিকা অতীতে আপনি রেখেছেন, খুব শিগগিরই আইনটা সংসদে উঠবে এবং পাশ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন শিল্পের স্বার্থে বহাল থাকবে সরকারের সিদ্ধান্ত। যে না মানবে তার বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। ক্লিন ফিড দেয়া বিদেশি চ্যানেলগুলো যাতে চালানো হয় সেটা নিশ্চিত করতে তদারকি করা হবে বলেও জানান তিনি। আমরা এবার
অত্যন্ত বদ্ধপরিকর আইন কার্যকর করার জন্য। আর কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত চ্যানেল ক্লিনফিট আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। তিনি আরও বলেন, বিদেশি চ্যানেলগুলো ক্লিনফিট দিলেও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠান বাদ দেওয়া হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনকারীর সংখ্যা 1 কোটির বেশি। কর্তৃপক্ষ বলছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের দুর্বলতার কারণে এই অবস্থা। দ্বৈত নিবন্ধন, মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন বাতিল না করা সহ বিভিন্ন কারণেই হিসাবে গরমিল। সংকট সমাধানে নতুন সফটওয়্যারে পুরনো তথ্য স্থানান্তর হচ্ছে। এতে আবার অনেকেরই পূর্বের নিবন্ধন তথ্য হারিয়ে যাচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতামূলক। জরুরি 18টি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। দেশে ২০১০ সালে অনলাইনে জন্ম নিবন্ধন শুরু হয়। তবে দুর্বল সফটওয়্যার, দক্ষ লোকবলের অভাব সহ নানা সংকটে একই ব্যক্তির একাধিকবার নিবন্ধনের সুযোগ তৈরি হয়। ফলে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি হলেও এখন পর্যন্ত জন্ম নিবন্ধন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ প্রায়। অসঙ্গতি দূর করতে পুনরায় অনলাইনে জন্ম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের নিবন্ধন অনলাইনে হয়নি তাদেরকে আবারও নিবন্ধন করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায় ২০১০ সালের পর নিবন্ধিত অনেকের তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে না। নতুন ভাই বাচ্চার নিবন্ধন করতে হলে মা বাবা নিবন্ধন করতে হচ্ছে। এখন করতে যায় দেখা যাচ্ছে মা বাবা নিবন্ধন করার নাই, আগে করা ছিল কিন্তু অনলাইনে নাই, সেটা আবার অনলাইনে করার জন্য ওয়েট করতে হচ্ছে। আগে যেটা করিয়েছিলাম ম্যানুয়াল, এটা আমরা জানতাম না, এখন তো জরুরি প্রয়োজন পড়ছে, স্কুলে জমা দিতে হবে। শুরু থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত থাকা সংস্থা ইউনিসেফ জানায় ৫ বছরের নিচে নিবন্ধন আছে ৫৬%। অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করছি যখন ডাটা মাইগ্রেশন করতে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আরেকটা প্রবলেম বিকটভাবে, সেটা হচ্ছে যে ডুপ্লিকেশন। অনেকেরই আছে ট্রিপল বা 4 টাইমস, ডবল এরকম রেজিস্ট্রেশন আছে। কর্তৃপক্ষ জানিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইনফরমেশন সিস্টেমকে শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। খুব তাড়াহুড়া করে আমাকে জন্ম নিবন্ধন লাগবে, সাথে সাথে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করে রেজিস্টার অন্তর্ভুক্ত করে একটা ম্যানুয়াল সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু তখন তারপরে আবার সে ওইটাকে অনলাইনে আবার নিবন্ধন করে। এই জন্য কিন্তু আমাদের প্রায় 18 কোটি উপরে জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত বিভিন্ন সনদের সাথে যুক্ত জন্ম নিবন্ধনের দ্বৈততা রুখতে না পারলে ঝুঁকি তৈরি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ থেকেই শুরু দেবীপক্ষ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। ভোর 5:30টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠান আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। ভোরে বনানী মাঠে দেবী বরণের আয়োজন করে গুলশান বনানী সার্বজনীন পূজা পরিষদ। 11 অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 12, 13, 14 ও 15 অক্টোবর হবে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে আর বিদায় নেবেন দোলায় চড়ে। এই বছর সারা দেশে দুর্গাপূজার মণ্ডপ সংখ্যা ৩২,১18টি আর ঢাকা মহানগরে পূজা মণ্ডপের সংখ্যা 238টি। ধর্মের মূল মর্মবাণী যদি আমরা বুকে ধারণ করে আমরা অনুশীলন করি তাহলে পৃথিবী অনেক শান্তিময়ী হতো। কিন্তু পৃথিবীতে আমরা দেখতে পাই ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা হয় এবং সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরনের হানাহানির সৃষ্টি হয়, কিন্তু কোনো ধর্ম এই হানাহানির কথা বলেনি। মহালয়া নিয়ে আরো জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এই মুহূর্তে মহালয়ার কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে? মহালয়ার এই আয়োজনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, ভোর 6টায়
শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এটি আমরা দেখতে পেয়েছি। এবং এই মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হবার মাধ্যমেই দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়, অর্থাৎ মহালয়ার মাধ্যমেই দেবী দুর্গার আগমন ধ্বনি শুনতে পান হিন্দু ধর্মাবলম্বীরা। এবং মহালয়ার পর সেখানে আমরা দেখেছি মহিষাসুর মর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হতে ঢাকেশ্বরী মন্দিরে। এবং এরপর আপনি জানেন যে মহালয়ার একটি বিশেষ তাৎপর্য রয়েছে, সে তাৎপর্যটি হচ্ছে যেসব মানুষ মারা গিয়েছেন তাদের উত্তরসূরিরা অর্থাৎ তাদের স্বজনরা কিন্তু মহালয়ার দিনে তাদের পূর্বপুরুষদের মৃত আত্মার কথা স্মরণ করে মৃত আত্মার সদ্গতি কামনা করে বিশেষ এক ধরনের পূজা দিয়ে থাকেন। এবং সেই পূজায় কিন্তু তারা তাদের যে পূর্বপুরুষ তাদেরকে স্মরণ করেন এবং সেই স্মরণ করার পাশাপাশি তারা যে তৃষ্ণার্ত থাকেন এবং তাদের জন্য আসলে তাদের খাবার উৎসর্গ করেন। এবং সেই উৎসর্গের পরে একটি পূজা অনুষ্ঠিত হয়, যে পূজাটি এখন চলছে। এবং এই পূজার কিছুক্ষণ পরেই দেবী পূজা শুরু হবে, অর্থাৎ মহালয়ার মানেই হচ্ছে পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের শুরু। অর্থাৎ দেবী পক্ষের শুরু হচ্ছে আজ থেকে, এবং আজ থেকে ঠিক 6 দিন পর বোধনের মাধ্যমে মহাষষ্ঠী হবে। সেই মহাষষ্ঠীতেই শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর আজ যে মহালয়া হচ্ছে, এই মহালয়ার মাধ্যমেই কিন্তু দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পাচ্ছেন ভক্তরা। আজকে সকাল থেকে আমরা ঢাকেশ্বরী সহ সারা দেশের বিভিন্ন মন্দিরে কিন্তু ভক্তদের আগমন দেখতে পেয়েছি। এবং করোনা সংক্রমণের মধ্যে মাস্ক পরে তারা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এমনটিও আমরা দেখতে পেয়েছি। এবং ভক্তরা যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তাদের অধিকাংশের একটাই চাওয়া দেবীর কাছে, অর্থাৎ করোনার যে মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছেন, অনেকেই আক্রান্ত হচ্ছেন, এই করোনা মহামারী যেন পৃথিবী থেকে দ্রুত বিদায় নেয় এবং দেবী যেন পৃথিবীতে আবার একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনেন, সেই প্রত্যাশা সেই কামনাই কিন্তু দেবীর কাছে করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর পাশাপাশি মহালয়ার যে তাৎপর্যটি রয়েছে সেটি যদি আপনার কাছে একটু তুলে ধরবার চেষ্টা করি। আপনি জানেন যে এই যে দেবী দুর্গা, দশভুজা দেবী দুর্গা, এই দেবী দুর্গা কিন্তু 3 দেবীর মিলিত শক্তি। এবং এই মহালয়ার দিনেই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। 3 দেবীর 3 দেবদেবতার অমোঘ নারী শক্তি নিয়ে শিব দুর্গাকে সৃষ্টি করেছিলেন মহিষাসুর বধের জন্য। এবং 9 দিনের যুদ্ধ শেষে মহিষাসুরকে বধ করে দেবী দুর্গা পৃথিবী স্বর্গালোকে যেমন শান্তি ফিরিয়ে এনেছিলেন, ভক্তদের চাওয়া পৃথিবীতে যে অনাচার, যে অনিষ্ট, যে অনিয়মগুলো চলছে সেগুলো দূর করে দেবী দুর্গা আবারও পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন, পৃথিবী হয়ে উঠবে মঙ্গলময়। এই মহালয়ার দিনে এমনটাই কামনা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়ার আয়োজন নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে জানাছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। মহালয়ার আয়োজন নিয়ে আরও জানাতে এবার বগুড়া ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় শুভ মহালয়ার কি কি আনুষ্ঠানিকতা চলছে আর সার্বিকভাবে দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন? বিপ্রজিৎ চন্দ্র যেটি বলছিলেন আমাদের সহকর্মী, ঠিক একই ধরনের আয়োজন মণ্ডপগুলোতে হয়েছে সকালে, এবং সেই আয়োজনের ধারাবাহিকতায় এখনও কিছু কিছু রয়েছে যেটুকু ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে। এর বাইরে এই পূজার যে উৎসব সেটিকে আনন্দমুখর করবার জন্য এবার প্রস্তুতি চলছে বেশ জোরে সোরেই। আমি যে মণ্ডপটিতে রয়েছে এটি বগুড়ার প্রাচীনতম একটি মণ্ডপ, যেটি দত্তবাড়ি মণ্ডপ হিসাবেই পরিচিত। এখানে বিপুল সংখ্যক মানুষ আসে প্রত্যেক বছরই এবার এই ধর্মীয় উৎসবে অংশ নিতে, এবং একই সাথে তারা প্রার্থনা করে নিজেদের মঙ্গলের পাশাপাশি পৃথিবীর মঙ্গল, বাংলাদেশের মঙ্গল, সমাজের মঙ্গল। ঠিক এইরকম ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এইবারও পূজাকে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বগুড়ায়। ইতিমধ্যেই 691টি মণ্ডপে এই ধরনের প্রস্তুতি বলা যায় যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এবং সেই রকম প্রস্তুতিকে নির্বিঘ্ন করবার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছেন, এবং তারা 3 ভাবে এবারের নিরাপত্তাকে নিশ্চিত করার চেষ্টা করছে। এই পূজা শুরু হবার আগের দিন থেকে এবারের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে জোরদার করা হচ্ছে, এবং বিসর্জনের পরেও সেই জোরদার পরিস্থিতি থাকবে এমনটাই বলেছেন পুলিশ কর্মকর্তারা। এবার আমরা মোট 692টি মণ্ডপে বগুড়ার পূজার আয়োজনের তথ্য পেয়েছি, যেটি গত বছরের তুলনায় বেশ খানিকটা বেশি। যেখানে গত বছর ছিল 600 কিছু বেশি পূজা, এবার সেখানে প্রায় 700-র মতো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের কর্মকর্তারা এবং প্রত্যেকটি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য 3 স্তর করা হয়েছে পুজো মণ্ডপগুলোর অবস্থান ভেদে, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ, এবং প্রত্যেকটি মণ্ডপে নজরদারি থাকছে সাজা পোশাকধারী পুলিশের পাশাপাশি সশস্ত্র এবং নিরস্ত্র পুলিশের। সব মিলিয়ে বলা যায় যে হিন্দু ধর্মের এই উৎসবকে নির্বিঘ্ন করবার জন্য বগুড়া পুলিশের সব ধরনের চেষ্টায় রয়েছে এবং তারা সিসি ক্যামেরাও স্থাপন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় এবারের পুজো কিছুটা করোনার উন্নতি হওয়ার কারণে উৎসব মুখর হবে এবং সেই প্রস্তুতি চলছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে, এবং একই সাথে এই প্রস্তুতিকে নির্বিঘ্ন করবার জন্য জেলা প্রশাসনও তৎপর রয়েছে। এবার আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার সিলেটের খবর জেনে আসি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে শুভ মহালয়ার কি আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে, আর মানুষের উপস্থিতি সেখানে কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি ঠিকমতো সেখানে কি মানা হচ্ছে? দেখুন, করোনার কারণে সিলেটের মহালয়া উদযাপনের আয়োজন পরিধি কিছুটা কমানো হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের বলরাম জিউর আখড়া, এবং এই মন্দিরে আসলে শ্রীহট্ট মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে সকালবেলা আমাদের শুভ সূচনা হয়েছে। পরবর্তীতে এই মহালয়ার আলোকে যে আলোচনা অনুষ্ঠান সেটি কিন্তু হয়েছে, এবং এখানটায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে যে ধরনের আয়োজন করা হচ্ছে সেই আয়োজনে তারা করেছেন। এই মুহূর্তে চলছে দেবীর স্তুতি বন্দনার যে চণ্ডীপাঠ, সেই চণ্ডীপাঠ করছেন সীমা সারদার সঙ্গে যা সদস্য রয়েছেন তারা এই চণ্ডীপাঠ করছেন। মূলত মহালয়ার দিন এই চণ্ডীপাঠের মাধ্যমে দেবী আবাহন করা হয়, এবং এই দেবীপক্ষ শুরু হয়ে গেল অমাবস্যা তিথির পরপরই। এই দেবীপক্ষে মূলত এই শারদোৎসবের মূল সূচনা শুরু হয়, এবং শারদোৎসবটি হয়ে থাকে এই দেবীপক্ষে। পাশাপাশি মহালয়ার দিনে আরেকটি অনুষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে এই দিন প্রয়াত যারা রয়েছেন, অর্থাৎ প্রয়াত পূর্বপুরুষ আত্মীয় যারা গত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ অনুষ্ঠানও কিন্তু সকালবেলা সমাপ্ত করেছেন সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা। তো মহালয়া উদযাপনকে ঘিরে মূলত সিলেটে বহুদিন আয়োজন রয়েছে। এছাড়াও তারা বিভিন্ন আয়োজন রেখেছেন, সেক্ষেত্রে রক্তদান কর্মসূচি রয়েছে, শিশুদের চিত্রাঙ্গ প্রতিযোগিতার বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। তো মূলত আজকে থেকে এই দেবী বন্দনার তিথিটি শুরু হয়ে গেল, যেটি সমাপ্ত ঘটবে আগামী পূর্ণিমা তিথি পর্যন্ত, অর্থাৎ আগামী দুর্গাপূজার পর প্রজাপতি লক্ষ্মী পূজার মাধ্যমে এই দেবীপক্ষের সমাপ্তি হতে যাচ্ছে। চট্টগ্রামের মণ্ডপগুলোতে এবার নেই সমসাময়িক ঘটনা কেন্দ্রিক বিশেষ কোনো থিম। আয়োজকেরা জানান, করোনা মহামারীতে সরকারি নির্দেশনা মানতে এবারও থিম পূজা সহ বিশেষ আয়োজন থেকে সরে এসেছেন তারা। তবে স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় উদযাপন পরিষদ। চট্টগ্রামের বড় মণ্ডপগুলোতে পূজার আয়োজনে ভিন্নতা আনে নানামুখী থিম। পাতালপুরি, মুখোশ কিংবা নিরাপদ সড়ক আন্দোলন ঘিরে বার্তা দেয় আয়োজকরা। কিন্তু এবারও মণ্ডপে জনসমাগম কমাতে থিম পূজা থেকে সরে এসেছে আয়োজকরা। লোকসমাগমকে কিভাবে এক জায়গায় অনেকক্ষণ জটল অবস্থায় না থাকে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের প্রতি এবং অবশ্যই মাস্ক ব্যবহারের প্রতি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো। থিম আসলে দুই প্রকার হয়, একটা স্টিল থিম হয় যেগুলো প্রতিমাতে নাড়াচাড়াটা হয় না, আর একটা হয় যে মানে মুভিং হয় আর কি, প্রতিমা নাড়াচাড়া করা হয়। পরিস্থিতি খারাপ ছিল বিধে অনেকেই মোটামুটি থিমের চিন্তা ভাবনাটা মাথা থেকে বাদ দিচ্ছে। তারপরে কিছু সংখ্যক পূজা মণ্ডপ মনে হয় মানে থিম করবে, আর দুই একটা থিমের কাজ আমাদের এখানে আছে। এবার চট্টগ্রামের 15 উপজেলায় পূজা হবে 1964টি মণ্ডপে, এর মধ্যে 411টি ঘট পূজা। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় পূজা হবে 255টি মণ্ডপে। স্বাস্থ্যবিধি পালন ও মন্দির কেন্দ্রিক নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য রাজশাহীর সাথী আক্তারকে খুন করেছে দ্বিতীয় স্বামী জুবায়ের। আত্মহত্যার নাটক সাজিয়েও রেহাই পায়নি সে। গ্রেপ্তারের পর জবানবন্দিতে শ্বাসরোধে হত্যার কথা স্বীকারও করেছে জুবায়ের। প্রথম স্বামীর সাথে সম্পর্ক রাখায় সাথী আক্তারকে খুন করা হয়েছে ধারণা গোয়েন্দা পুলিশের। টিকটকের মাধ্যমে জুবায়েরকে চেনেন সৌদি প্রবাসীর স্ত্রী সাথী। এরপর ফেসবুকে পরিচয়, 4 মাসের মাথায় প্রথম স্বামীকে তালাক দিয়ে বিয়ে। 12 বছরের ছোট জুবায়েরের সাথে সংসার পেতেও সুখী হতে পারেননি সাথী। তাকেও তালাক দিয়ে ফিরতে চান প্রথম স্বামীর কাছে। তদন্তে উঠে এসেছে 2 স্বামীকে তালাক দিয়েও দুজনের সাথে জীবনযাপন করেছেন সাথী। এ ক্ষোভেই তাকে খুন করেন জুবায়ের। আদালতে স্বীকারোক্তিও দিয়েছে সে। টিকটক বানান, বিভিন্ন ফেসবুকীয় বন্ধুদের সাথে ঘুরে বেড়ান। একটা পর্যায়ে উনি ফেসবুকীয় বন্ধু জুবায়েরকে বিয়ে করেন, আবার হাজব্যান্ডের কাছে ফেরত যান, আবার জুবায়েরের কাছে ফেরত আসেন। এভাবে একসাথে ডিভোর্স দেন, বিয়ে করেন, ডিভোর্স দেন, বিয়ে করেন।
তালাক হওয়ার পর আবারও জুবায়েরের কাছে ফিরে আসে সাথী। রাজধানীর খিলক্ষেতে স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া ছিলেন তারা। 14 সেপ্টেম্বর সেখান থেকেই সাথীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে আত্মহত্যা হলেও পরবর্তীতে ঘটনার মোড় নেয় হত্যাকাণ্ডে। পরে চট্টগ্রাম থেকে জুবায়েরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন ছেলেদের সাথে কথা বলা, বিভিন্ন সময় বাইরে যাওয়া, এগুলো যখন ওকে আমি না করতাম, ওর তখন মাথাটা আরো বেশি বিগড়ে যেত। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। গোয়েন্দারা জানায় ঘটনার দিন টিকটক নিয়ে ব্যস্ত ছিল সাথী। পেছন থেকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জুবায়ের। পরে আত্মহত্যার নাটক সাজায়। টিকটকের মধ্যেই লেগে থাকেন। এটার কারণেই মূলত এই দ্বিতীয় হাজব্যান্ড যিনি, উনিও ফ্রাস্ট্রেটেড ছিলেন যে এই মহিলা তো ওনাকে ডিভোর্স দিয়েছে, আমাকে বিয়ে করেছে, আবার আমাকে রেখে দিয়ে আরেকজনের সাথে ঘোরাঘুরি করে। এই জাতীয় ঝুটঝামেলার কারণেই সে একটা পর্যায়ে তাকে ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক স্থাপনের আগে তাই যাচাই বাছাইয়ের পরামর্শ দিচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 120টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় প্রায় 14 কেজি ওজনের স্বর্ণের বার। BG 4048 মডেলের উড়োজাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় দুবাই থেকে ঢাকায় নামে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। গোয়েন্দারা জানিয়েছেন, ঢাকা কাস্টমস হাউসের মাধ্যমে স্বর্ণগুলো জমা হবে বাংলাদেশ ব্যাংকে। জব্দ স্বর্ণের বিষয়ে বুধবার বিমানবন্দরে সংবাদ সম্মেলন করবে শুল্ক গোয়েন্দা। খাগড়াছড়ি রামগড়ে এক বৃদ্ধকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত আরফিন শরীফ পাটোয়ারিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে শরীফ। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাস্টারপাড়ায় নিজ বাড়ির সামনে চাইথোয় মারমাকে ইট দিয়ে মাথায় আঘাত করেন আরফিন শরীফ পাটোয়ারি। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয় শরীফ। স্থানীয়রা উদ্ধার করে রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে চাইথোয় মারমাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা। সিরাজগঞ্জ পৌর শহরে উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাই। দিনে দুপুরেই ছিনতাই হচ্ছে মোবাইল, স্বর্ণালংকার ও টাকা। গত 2 মাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 17 বার। ছিনতাই বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী। শহর ও আশপাশে অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে পুলিশ। গত 13 সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরের মুক্তারপাড়ায় হেলমেট কিনে বাসায় ফিরছিলেন 2 বন্ধু সালমান ও রাহিম। সে সময় পথে রিকশা নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা 3 যুবক তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। আমার ভাই ছিল পিছনে, ওনার পেটে ছুরি ঠেকাইছে। ঠেকায় বলতেছে যে কোনো কথা বলবি না, চুপচাপ ওই দিক চল। আমাদের থেকে একটা ভিভো i20 মোবাইল, একটা টেকনো মোবাইল এবং নগদ 800 টাকা আমার আর আমার ভাইয়ের 200 টাকা নিয়ে নেওয়া হয়েছে। আরেক ভুক্তভোগী স্কুল শিক্ষিকার অভিযোগ, বাড়ি ফেরার পথে রিকশা থেকেই ছিনতাই হয় তার মোবাইল। তো আমি আসলে এতটা হতভম্ব হয়ে পড়ছিলাম যে ওই সময় যে আমি চিৎকার করবো, আমি নিজেই আমার সবচেয়ে ভয় লাগছে যদি আমাকে হাতটা ধরে টান দিত, তাতে রিকশা থেকে পড়েও যেতে পারতাম। পুলিশ জানিয়েছে, গত 2 মাসে পৌর শহর ও এর আশপাশের এলাকায় 17টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এ পর্যন্ত থানায় অভিযোগ এসেছে একটি ঘটনার। পরে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ 12 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বেশিরভাগই মাদকসেবী। ছেলেগুলিকে যখন আমরা গ্রেপ্তার করি তখন তাদের হেফাজত থেকে আমরা 110 গ্রাম হেরোইনও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা বেসিক্যালি প্রত্যেকেই চরমভাবে মাদকাসক্ত। ছিনতাইয়ের ঘটনা বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী ও ব্যবসায়ীরা। তবে যদি ছিনতাই হতে থাকে তাহলে তো মানুষ দিনের বেলায় ভয় বের হতে ভয় পাবে। গলির ভিতর যে যাচ্ছে কেড়ে নিয়ে নিচ্ছে, অনেকে বুঝতে পারে না কি করব, অমনি চলে যায় হয়তো গ্রামে বলতেছে যে পরবর্তীতে কাস্টমার আসতে ভয় পায়। ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিরাপত্তার স্বার্থে পুরো সুনামগঞ্জ শহরকে আনা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায়। চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা ধরনের অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে কাজ করছে পুলিশ। এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
করোনার কারণে ঘোষিত লকডাউনের সময় সুনামগঞ্জে বাড়ে চুরির উপদ্রব। শহরের বাসাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে প্রায়। এসব চুরি ঠেকাতে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই, বখাটেপনা ও কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে তাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ শুরু করে পুলিশ। এরই মধ্যে শহরের 22টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ক্যামেরা। এসব ক্যামেরা মনিটরিং করা হবে সদর থানার ওসি এবং ডিউটি অফিসারের কক্ষ থেকে। সিসিটিভি ক্যামেরা স্থাপন করার স্বস্তি জানিয়েছেন এলাকার লোকজন। তবে শুধু ক্যামেরা নয়, বিভিন্ন জায়গায় পুলিশকে সরাসরি অবস্থান নেওয়ারও দাবি তাদের। যান্ত্রিকভাবে ত্রুটি না হয় তাহলে অপরাধী শনাক্ত করা সম্ভব হবে এবং অপরাধ কমে আসবে বলে। চুরিটা অতিরিক্ত বাড়ি গেছে, এখন আশা করা যায় এই চুরিটা কমবো, এমনকি বাসাবাড়ির যে চুরিগুলো আছে এইগুলো আস্তে আস্তে কমে আইব। আমাদের শহরের বিভিন্ন জায়গায় অনেক চুরি, বাসাবাড়িতে চুরি, বিভিন্ন মোটর বাইক চুরি, এসব চুরিগুলোকেও কিভাবে কমিয়ে আনা যায় এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশের নেটওয়ার্কে সংযুক্ত করলে আরও বেশি এলাকা মনিটরিংয়ের আওতায় আনা সহজ হবে। কিশোর গ্যাং ছাড়াও উঠতি বয়সী এবং কখনো কখনো কলেজে পড়া স্টুডেন্টরাও এক জায়গায় 10-12 জন একসাথে জড়ো হয়ে অনেক সময় এমন ধরনের কার্যক্রমের সাথে জড়িত হয়। এই জায়গাগুলো যখন আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসব, তখন এই জায়গাতে এরকম কোনো একটা গ্রুপকে দেখলে সাথে সাথেই আমরা আমাদের মোবাইল টিমকে ওই জায়গায় পাঠিয়ে এইগুলো আমরা সাথে সাথেই আমরা ফেস করতে পারব। সেপ্টেম্বরে সুনামগঞ্জ পৌর এলাকার 11টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খালের উপর দাঁড়িয়ে আছে ব্রিজ, কিন্তু দুপাশে যাতায়াতে নেই কোনো রাস্তা। এতে ব্রিজের সুফল থেকে বঞ্চিত হয়ে আসছে মাদারীপুর সদর উপজেলার ছিলারচরের বাসিন্দারা। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 2020 সালে এলজিএসপি প্রকল্পের অধীনে প্রায় 16 লাখ টাকা ব্যয়ে ছিলারচর খালের উপর ব্রিজটি নির্মাণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল হাওলাদার। রাস্তা ছাড়াই অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণে কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী। সরকারি অর্থের অপচয়ে ক্ষুব্ধ তারা। পাশে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী এখান থেকে যাতায়াত করতে পারতেছে না, তো এটার জন্য আমাদের কোনো কাজে লাগতেছে না। ঠিক না কারণ তো আমরা যেমন চলতে পারতেছি না, এখন আমাদের গাড়িগুলো নিয়ে বিশাল সমস্যা হইতেছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে চাননি ইউপি চেয়ারম্যান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে। পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে সেটা সমন্বয় করে সেই অ্যাপ্রোচ তৈরি করে মানুষের চলাচলের উপযোগী করা হবে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ব্রিজটি চালু হলে ওই এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট দূর হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইয়াবা বহনের অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে 20 বছরের জেল দিয়েছে সৌদি সরকার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই প্রবাসীর ব্যাগে বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মী একটি প্যাকেট ঢুকিয়ে দিচ্ছেন। এপিবিএন বলছে, নূর মোহাম্মদ নামের ওই পরিচ্ছন্নতা কর্মীকে আটকও করে বিমানবন্দর আর্মড পুলিশ। কিন্তু আটকের 4 দিন পর রহস্যজনকভাবে জামিন পেয়ে যান নূর মোহাম্মদ। চলতি বছরের 12 মার্চের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সৌদি প্রবাসী আবুল বাশারের ব্যাগে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক ব্যক্তি। কিছুক্ষণ কথা বলতে দেখা যায় দুজনকে। এরপর লাগেজটি স্ক্যানারে দেন আবুল বাশার। সেখানে মাদক ধরা না পড়লেও সৌদি আরবের এয়ারপোর্টে আবুল বাশারের ব্যাগে পাওয়া যায় প্রায় 5000 পিস ইয়াবা। গ্রেপ্তার হন আবুল বাশার। গ্রেপ্তারের 21 দিন পর আবুল বাশার ফোনে তার স্ত্রীকে জানান, ভয় দেখিয়ে বিমানের কর্মকর্তা পরিচয় এক ব্যক্তি তার ব্যাগে একটি প্যাকেট ঢুকিয়ে দেন। 13 এপ্রিল ভুক্তভোগীর স্ত্রী বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ দিলে তদন্ত করে এপিবিএন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয় বিমানবন্দরের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত সুপারভাইজার নূর মোহাম্মদকে। ম্যানুয়ালি আমরা তদন্ত করি, আমরা দেখতে চাই, আমরা ওখানে বোর্ডিংয়ে যারা কাজ করছিলেন তাদের সাথে কথা বলি এবং সব কিছু দেখে সন্দেহের তীর আমরা আমাদের এখানে একে ট্রেডার্স নামে একটা কোম্পানি কাজ করে, ক্লিনিংয়ের কোম্পানি কাজ করে, তাদের একজন স্টাফের দিকে আমাদের সন্দেহের তীর যায়। নূর মোহাম্মদ নামে একজন ভদ্রলোক। পরে আমরা তাকেও অ্যারেস্ট করি। আমরা একটা অভিযান পরিচালনা করে তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে নিয়ে আসার পরে সে স্বীকার করে যে এই ধরনের একটা কাজ উনি করেছেন। এরই মধ্যে আবুল বাশারের 20 বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি সরকার। তার স্ত্রীর অভিযোগ, পুলিশ তাকে কোনো সহযোগিতা করছেন না। সুষ্ঠু বিচারের দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনও করেছেন তিনি। এই দেশের যে আমাদের আইও পুলিশ,
ওনার মাধ্যমে আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। উনি বলতেছে যে ফুটেজতে দেখা যাচ্ছে না যে উনি দিছে। তারপরে আমি তারে বললাম যে স্যার ফুটেজতে দেখা যায় না, ঠিক আছে, এখন এপিএম পুলিশরা তো আমার কোনো আত্মীয় লাগে না বা এরা আমারে চিনেও না। তারা যদি প্রমাণ না পাইতো তাহলে কি ওর বিরুদ্ধে কোনো মামলা দিত? এদিকে আবুল বাশারকে মুক্ত করতে সৌদি আরবে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনার যে চ্যানেল আমাদের মেনটেন করার কথা, সেই চ্যানেলের মাধ্যমেই সৌদি কর্তৃপক্ষ এবং সৌদিতে আমাদের বাংলাদেশ এম্বাসিকে জানানো হয়েছে। বাংলাদেশ এম্বাসির কর্মকর্তারা এই বিষয়ে কাজ করছেন। ওই আমাদের যে যাত্রী ওখানে আছেন আবুল বাশার, ওনাকে আইনগত যে সহযোগিতা দেওয়া যায় সেই সহযোগিতা দেওয়ার ব্যাপারে ওনারা কাজ করছেন। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেপ্তারের 4 দিন পর জামিন পান নূর মোহাম্মদ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি এবং গণতন্ত্রকে দুর্বল করে ফেসবুক, এমন অভিযোগ করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক সাবেক কর্মী। মার্কিন সিনেটে দেয়া বক্তব্যে ফ্রান্সিস হাউগেন বলেন, জেনে বুঝে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে ফেসবুক, যা নারী ও শিশুদের ক্ষতি করছে। ভোক্তা অধিকার সুরক্ষা, পণ্য নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা বিষয়ক মার্কিন সিনেট উপকমিটির সামনে বক্তব্য দেন হাউগেন। বলেন, গ্রাহকদের তথ্য সুরক্ষার চাইতে নিজেদের মুনাফার দিকে বেশি মনোযোগ ফেসবুকের। গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার সক্ষমতা থাকলেও তা আমলে নেয়নি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। যদিও সাইবার নিরাপত্তা ইস্যুতে আরও কাজ করার প্রয়োজন আছে বলে মনে করছেন তারা। ফ্রান্সিস হাউগেন যেসব বিষয়ে কথা বলেছেন তা তার এখতিয়ার বহির্ভূত বলেও দাবি ফেসবুকের। বিশ্বে করোনায় একদিনে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,30,000। আর এ পর্যন্ত আক্রান্ত 23,65,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি 1,811 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 94,000। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংক্রমিতের সংখ্যা 4,47,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 895 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে রাশিয়া, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। রাশিয়ায় 1 সপ্তাহে 8% বেড়েছে করোনায় মৃত্যু, আর আক্রান্ত বেড়েছে 14 ভাগ। করোনা সংক্রমণ বেড়েছে যুক্তরাজ্যে। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় 34,000 নতুন রোগী। ফিলিপাইনে গত 7 দিনে 87% বেড়েছে করোনায় প্রাণহানি। আশঙ্কাজনক হারে গলছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের আলপাইন হিমবাহ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে 80-র দশকের পর থেকে অন্তত 6টি হিমবাহ বিলীন হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জম্মু কাশ্মীরের কয়েক লাখ মানুষ, ঝুঁকিতে খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা। হিমবাহ দিয়ে ঘেরা তৃণভূমি, এমন সৌন্দর্যের জন্যই জগৎখ্যাত কাশ্মীর। কিন্তু দিন দিন রূপ হারাচ্ছে জম্মু কাশ্মীর। জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত গলছে হিমবাহ। ফলে বিপাকে পড়েছে এই অঞ্চলের কৃষি নির্ভর মানুষেরা। গবাদি পশুর জন্যও মিলছে না পর্যাপ্ত খাবার। আগে যখন আপেল চাষ করতাম তখন পানি নিয়ে ভাবতে হতো না, কিন্তু এখন পানির প্রবাহ কমে যাওয়ায় সেচ দিতেই হিমশিম খেতে হচ্ছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, গত 3 বছরেই 50 মিটারের বেশি হিমবাহ বিলীন হয়েছে। আর এই অঞ্চলের সবচেয়ে বড় হিমবাহ কোলহই 1960 সালের পর থেকে 1/4 পর্যন্ত কমেছে। জম্মু কাশ্মীর অঞ্চলে অন্তত 14,000 হিমবাহ আছে। কাশ্মীর উপত্যকায় 80 সালের পর থেকে 6টি হিমবাহ এবং 2000 সালের পর 4টি হিমবাহ বিলুপ্ত হয়েছে। ছোট বড় হিমবাহগুলোর বিলুপ্তি এই অঞ্চলের জন্য বেশ আশঙ্কাজনক। ভারতের 80% আপেল উৎপন্ন হয় কাশ্মীরে। গবেষকরা জানান, পানির পরিমাণ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে আপেল ও ধান চাষ। হিমালয় অঞ্চলের এই পরিবর্তন গুরুত্ব পাবে গ্লাসগো জলবায়ু সম্মেলনে, যা শুরু হতে যাচ্ছে আগামী 31শে অক্টোবর। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রান্সের ক্যাথলিক চার্চে 70 বছরে 2 লাখের বেশি শিশু যাজকদের যৌন নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ছেলে শিশু। মঙ্গলবার এই সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে হয়রানির শিকার শিশুর সংখ্যা 2,16,000 বলা হলেও এই সংখ্যা 3,30,000 ছাড়াবে বলে আশঙ্কা প্রধান তদন্ত কর্মকর্তা শন মার্ক সুভির।
প্রতিবেদনে যাজক, চার্চ কর্মকর্তা সহ ৩,২০০ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। একে ন্যাক্কারজনক বলে মন্তব্য করে ক্ষমা চেয়েছে চার্চের শীর্ষ কর্মকর্তারা। 2018 সালে এই ইস্যুতে স্বাধীন তদন্ত কমিশন চালু করে ফ্রান্স ক্যাথলিক চার্চ। তদন্ত ফল প্রকাশের সময় লেগেছে 2.5 বছরের বেশি। জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা ও ভৌত বিষয়ের গবেষণায় অবদান রাখায় এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। সুইডেনের রাজধানী স্টকহোমে মঙ্গলবার নোবেল বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী সুকুরো মানাবে, জার্মানির ক্লস হ্যাসেলম্যান ও ইতালির জর্জিও পারিসির নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। তাদের আবিষ্কারগুলো মানব কল্যাণে যুগান্তকারী মাইলফলক, জানিয়েছে একাডেমি। মানব সভ্যতার উপর জলবায়ুর প্রভাব কেমন ও নানা ভৌত বিষয়ের জটিল সিস্টেম বুঝতে অবদান রাখায় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন 3 বিজ্ঞানী। তারা বিশ্ব জলবায়ুর একটি মডেল দাঁড় করিয়ে দেখিয়েছেন কিভাবে জলবায়ুর পরিবর্তনশীলতা পরিমাপ করা যায় এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস দেওয়া যায়। বিশ্বের জলবায়ু ও এটি মানব সভ্যতাকে কিভাবে প্রভাবিত করে সে বিষয়ক জ্ঞানের ভিত্তিতে নাড়া দেওয়ার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের অর্ধেক পাবেন যৌথভাবে যুক্তরাষ্ট্রের সুকুরো মানাবে ও জার্মানির ক্লস হ্যাসেলম্যান, আর বাকি অর্ধেক পাবেন ইতালির জর্জিও পারিসি। বিশৃঙ্খল উপকরণ প্রক্রিয়া তত্ত্বে বৈপ্লবিক অবদান রাখায় তাকে বেছে নেওয়া হয়েছে। 1960 সালের শুরুতে জাপানি বংশোদ্ভূত মানাবে দেখিয়েছিলেন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দেয়। তার এই আবিষ্কার বর্তমান জলবায়ু মডেলের ভিত্তি তৈরি করে। এর প্রায় 1 দশক পর আবহাওয়া ও জলবায়ুর পারস্পরিক সংযোগের বিষয়টি তুলে ধরে একটি মডেল তৈরি করেন ক্লস হ্যাসেলম্যান। আবহাওয়ার বিশৃঙ্খলতা সত্ত্বেও জলবায়ু মডেলগুলোর নির্ভরযোগ্য হবার ব্যাখ্যা দেন তিনি। জনজীবনে জলবায়ুর প্রভাব দেখাতে কিছু পদ্ধতিও গড়ে তোলেন তিনি। বিভিন্ন ভৌত বিষয়ের জটিল সিস্টেম ও অবিন্যস্ত পদার্থ বোঝার পথ করে দেয় 73 বছর বয়সী ইতালীয় বিজ্ঞানী পারিসির গঠনগত ও গাণিতিক মডেল। গণিত, জীববিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের মতো বিষয়গুলো যুক্ত করেন তিনি। ডিসেম্বরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ও অর্থ। তবে করোনার কারণে নিজ নিজ দেশ থেকেই বিজয়ীরা তা গ্রহণ করবেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আজ। মিরপুর বিসিবি কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন 7 পরিচালক। বাকি 16 পদে লড়াইয়ের আভাস লড়বেন 29 প্রার্থী। ব্যক্তিগত কারণে ক্লাব 2 ক্যাটাগরি থেকে সরে দাঁড়িয়েছেন মাসুদুজ্জামান। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে কমিশন। খেলাধুলা অঙ্গনে দেশের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের নির্বাচন। বিসিবি কার্যালয়ে শোভা পেয়েছে কিছু পরিচালক প্রার্থীর ব্যানার ফেস্টুন। কোনো প্যানেল না থাকায় নির্বাচনের উত্তাপ আঁচ করা কঠিন। এতে করে ভোটারদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া সহজ হবে। 25 পরিচালক পদের 2টি জাতীয় ক্রীড়া পরিষদের জন্য নির্ধারিত। চট্টগ্রাম ও খুলনা বিভাগের 2 জন করে 4 জন, আর বরিশাল, সিলেট ও রংপুরের 1 জন করে মোট 7 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচন কমিশন তাদের সব প্রস্তুতি শেষ করেছে। করোনাকাল বিবেচনায় পোস্টাল ও ই-ভোটের মাধ্যমে প্রার্থী বেছে নেবেন মোট 57 জন। অন্য 77 কাউন্সিলর সশরীরে এসে ভোট দেবেন। পোস্টাল ভোটের ক্ষেত্রে তাদের পোস্টাল ব্যালট যথারীতি ভোটারদের কাছে চলে গেছে এবং ই ভোট তারা হচ্ছে 6 তারিখ মানে ভোটের দিন 5টা পর্যন্ত ই ভোট তারা ইমেলের মাধ্যমে দিতে পারে। ঢাকা বিভাগের 2 পদের জন্য লড়বেন 3 প্রার্থী, যেখানে সাবেক 2 পরিচালক নাইমুর রহমান দুর্জয় আর সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু। যত কম ভোটের ইলেকশন তত কঠিন, কারণ আমি যেটা ফিল করি যে আমি 2টা ইলেকশন করি, একটা প্রায় 4 লক্ষ ভোটের আর একটা 17 ভোটের। তো আমার কাছে মনে হয় যে এইটা একটু টাফ মনে হয়। রাজশাহী বিভাগে সাইফুল আলম স্বপনকে চ্যালেঞ্জ ছুড়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচনে ক্যাটাগরি 2-এর অভিজ্ঞতার সাথে লড়াইয়ে আছে বেশ কিছু নতুন মুখ। এই ক্যাটাগরিতে নির্বাচন করছেন নাজমুল হাসান পাপন। প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে নতুন যত মুখী আসছে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য এবং তারা কিন্তু অবশ্যই ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য দাবিদার। ক্যাটাগরি 3-এ হবে গুরু শিষ্যের লড়াই।
খালেদ মাহমুদ সুজন কিংবা নাজমুল আবেদীন ফাহিমের থেকে একজনকে বেছে নিতে হবে কাউন্সিলরদের। কাউন্সিলররা মনে করেন যে আমি যোগ্য, আমি গত 8 বছরে বাংলাদেশের জন্য কোনো কাজ করতে পেরেছি, আসলে তারা আমাকে সেভাবে মানদণ্ড বিচার করবেন, তো তারা ভোট দিবেন। অনানুষ্ঠানিকভাবে মঙ্গলবারই নির্বাচনের ফল জানা যাবে, আর পরিচালকরা প্রথম সভায় নির্বাচন করবেন দেশের প্রভাবশালী বোর্ডের নতুন সভাপতিকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব শুরু। ওমানে প্রথম দিনের অনুশীলনে ব্যাটে বলে ঝালিয়ে নিয়েছে মাহমুদুল্লাহর দল। দ্রুত কন্ডিশন বুঝে নেওয়ার কথা বলেছেন সৌম্য সরকার। ভালো খবরও আছে, স্থানীয় এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ ঠিক হয়েছে, যেটা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে টাইগারদের। ওমান পৌঁছে একদিন কোয়ারেন্টিনের পরই মুক্তি। পাহাড়ের কোল ঘেঁষে ওমান ক্রিকেট একাডেমিতে টাইগারদের আগমন। শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। হেড কোচ রাসেল ডমিঙ্গো যুক্ত হয়েছেন ওখানে, কোচিং স্টাফের বাকিরাও চলে এসেছেন। ওয়ার্ম আপের পর ব্যাট বলের সেশন হয়েছে। ফিল্ডিং ও কোচিং এ সময় দিয়েছেন লিটন নাইমরা। আরও 2 দিন 3.5 ঘন্টার সেশন। ওমান এ দলের সাথে প্রস্তুতি ম্যাচের বিষয়টি দুপক্ষের আলোচনায় চূড়ান্ত হয়েছে। 8 অক্টোবর ওই ম্যাচ খেলে পরদিন আমিরাতে উড়াল দেবে মাহমুদুল্লাহর দল। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে যে প্র্যাকটিস করতে পেরে। একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা, আজকে প্রথমে এসে আমরা একটু ফুটবল খেলেছি, একটু মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। তো ওভারঅল নেট করেছি, বোলিং করেছি, সব মিলিয়ে আর কি দিনটা ভালো গেছে। ওমানের কন্ডিশন অচেনা, কম সময়ে মানিয়ে নিতে হবে সবাইকে। সেক্ষেত্রে স্থানীয় এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ বড় সুযোগ। উইকেটে ঘাস ছিল, তো এরকম যদি থাকে 2 উইকেট ছিল, বলারদেরও হেল্প থাকবে এবং ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল। একটা বলটা আসতেছিল, তো টি-20 ক্রিকেটের জন্য এরকম উইকেট থাকলে হিটিং এর জন্য ভালো থাকে। তো আশা করি ভালো হবে। সো প্রথম 2-1 দিন হয়তো বা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে মনে হয় জিনিসটা কাভার হবে। আমিরাতে শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলে 15 অক্টোবর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ। একদিন পরই মূল লড়াই। স্কটল্যান্ডকে দিয়ে শুরু প্রথম রাউন্ডের মিশন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা নেশনস লিগের সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:15। টানা 37 ম্যাচ অপরাজিত থেকে স্পেনের চ্যালেঞ্জ নেবে ইতালি। এই জয়যাত্রার পথে সবশেষ ইউরো জিতেছে আজুরিরা, যে টুর্নামেন্টের সেমিতে টাই ব্রেকারে হারিয়েছিল স্প্যানিশদেরই। নেশনস লিগের সেমিতে মানচিনির শিষ্যদের রুখতে প্রত্যয়ী এনরিকের দল। 2018 সালের মে মাসে রবার্তো মানচিনি কোচ হওয়ার পর মাত্র 2 ম্যাচ হেরেছে ইতালি। অন্যদিকে ইউরোর সেমি থেকে ছিটকে পড়ার পর বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের বিপক্ষেও হারে স্পেন। সাফ চ্যাম্পিয়নশিপে 1 জয় আর ড্রতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সবশেষ ম্যাচে ভারতকে রুখে দিয়ে ফাইনালের পথে এগিয়েছে লাল সবুজ। মালদ্বীপ চ্যালেঞ্জ সামনে রেখে অনুশীলন সেরেছে ব্রুজনের দল। স্বাগতিকদের বিপক্ষে সেরাটা দেওয়ার তাগিদ গোলকিপার জিকোর। শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছিল অনুপ্রেরণা, আর ভারতের বিপক্ষে ড্র করেছে আত্মবিশ্বাসী। সাউথ এশিয়ার সবচেয়ে সফল দলটিকে 10 জন নিয়ে রুখে দেয়া যে জয়েরই সমান। জেমি থেকে অস্কারে এসেই যেন বদলে গেছে দল। সাফের প্রথম 2 ম্যাচ তাই বলছে। আগের দিন কঠিন ভারত পরীক্ষার পরদিন সকালেই অনুশীলনে লাল সবুজ। বিশ্বনাথের লাল কার্ডে তৈরি বিপদ সামলানোর দায়িত্ব পড়বে রেজাউলের কাঁধে। ফলে অনুশীলনে তার দিকে নজর বেশি। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দল বেশ স্বস্তিতে। যে কেউ যদি গোল করতে পারে তাহলে এটা টিমের জন্য কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ। তো মালদ্বীপের যেহেতু সামনে মালদ্বীপের সাথে খেলা, ওদেরও কিন্তু আলী আশফাক আছে, আলিফ আসির, তারপরে নাম্বার 10, অনেক ভালো কিন্তু ওরা অ্যাটাকিং লাইন। ফরওয়ার্ডরা আসলে গোল করবে এটা ঠিক আছে, তারপরেও আমি মনে করি যে খেলায় যখন 11 জন খেলবে যে কোনো প্লেয়ারই গোল করতে পারে। তো আমরা আশাবাদী, আসলে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, ট্রেনিংও ফিনিশিং নিয়ে কাজ করে কোচ আশাবাদী ফরওয়ার্ড ইনশাল্লাহ গোল পাবে আগামী ম্যাচে। স্প্যানিশ মাস্টারমাইন্ডের গতি ও আক্রমণাত্মক ফুটবলের পরও গোল খরা কাটেনি স্ট্রাইকারদের। 2 ম্যাচে গোল করেছেন 2 ডিফেন্ডার। এভাবে চললে শিরোপা স্বপ্ন কঠিন হবে। ওরা ডিফেন্সিভে একটু দুর্বল আছে, সেটা আমাদের ফরওয়ার্ড কাজে লাগাবে। ইনশাল্লাহ আমরা এই ম্যাচটা জেতার জন্য খেলবো ইনশাল্লাহ। লাস্ট যে 2 ম্যাচ খেলছি এভাবে যদি খেলতে পারি, ওদেরকে যদি সুযোগ না দিই, তাহলে আমরা অবশ্যই ওদের ডিফেন্সকে আতঙ্কে রাখতে পারবো, আমরা গোল বের করতে পারবো। গোলপোস্টে আনিসুর রহমান জিকো আছেন দারুণ ফর্মে।
সব মিলে বাংলাদেশ শিবিরে এখন সুবাতাস, সেটা ধরে রেখেই লক্ষ্য এখন স্বাগতিক মালদ্বীপকে হারানো। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।